লিবিয়া উত্তর আফ্রিকার বিশাল মরুভূমি আর ভূমধ্যসাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই দেশটি একসময় ছিল আফ্রিকার সবচেয়ে ধনী রাষ্ট্র। অথচ আজ তা ভাঙা, বিপর্যস্ত, গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলার প্রতীক। অন্তিমের আজকের এপিসোডে আমরা জানব লিবিয়ার উত্থান, গাদ্দাফির ক্ষমতায় আসা ও পতন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বর্তমান ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। লিবিয়া মূলত মরুভূমির দেশ। এর ইতিহাস প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগ পর্যন্ত প্রসারিত। একসময় গ্রিক রোমান সভ্যতা, আবার একসময় উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল এই অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1951 সালে লিবিয়া স্বাধীনতা পায় এবং তখন রাজা ইদ্রিস দেশ পরিচালনা শুরু করেন। কিন্তু স্বাধীনতার শুরুতে লিবিয়া ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র রাষ্ট্র। তখন মরুভূমিতে কৃষি সীমিত ছিল, শিল্প বলতে কিছুই ছিল না। এছাড়াও শিক্ষার হার ছিল ভয়াবহ রকমের কম। মানুষ খাওয়ার মতো খাবার জোগাড় করতে পারত না। কিন্তু 1959 সালে সবকিছু বদলে গেল। লিবিয়ার মাটির নিচে আবিষ্কৃত হলো বিপুল তেলের ভাণ্ডার। এক ঝটকায় বদলে গেল দেশের ভাগ্য। তেলের জন্য বিদেশি কোম্পানিগুলো ছুটে আসতে লাগলো, রাজস্ব বাড়তে লাগলো হু হু করে। একসময় এই দেশ, যেটাকে দরিদ্র মরুভূমি বলা হতো, পরিণত হলো বিশ্বের ধনী তেল রপ্তানিকারক রাষ্ট্রগুলোর একটিতে। কিন্তু এখানেই একটি প্রশ্ন থেকে যায়, এই তেলের আসল সুফল কি জনগণ পাচ্ছিল, নাকি রাজপরিবার আর বিদেশি কোম্পানিগুলো লুটে নিচ্ছিল? এমন সময় 1969 সালে এক তরুণ সেনা কর্মকর্তা উঠে আসেন, নাম মুয়াম্মার গাদ্দাফি। বয়স মাত্র 27 বছর। তিনি সেনাবাহিনীর একদল তরুণ অফিসার নিয়ে রক্তপাত ছাড়াই রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন। এক সকালে মানুষ দেখে রাজা নেই, ক্ষমতায় আছে নতুন এক অফিসার গাদ্দাফি। গাদ্দাফি নিজেকে বিপ্লবী নেতা বলে ঘোষণা করেন। প্রথম দিকে তিনি ছিলেন জনগণের নায়ক। বিদেশি কোম্পানির হাতে থাকা তেল শিল্পকে জাতীয়করণ করলেন, তেলের টাকা দেশের উন্নয়নে ব্যবহার শুরু করলেন, আর তার বড় অবদান ছিল শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিপ্লব আনা। 1970 থেকে 1990 দশক পর্যন্ত লিবিয়া ছিল আফ্রিকার সবচেয়ে ধনী দেশ। স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি ছিল, শিক্ষা ব্যবস্থা ফ্রি ছিল, বিদেশে পড়াশোনা করতে চাইলে সরকার খরচ দিত। এমনকি লিবিয়ার মাথাপিছু আয় অনেক ইউরোপিয়ান দেশের চেয়েও বেশি ছিল। সেই সময় লিবিয়ার মানুষ অন্য আফ্রিকান দেশের কাছে ঈর্ষাপাত্র ছিল। গাদ্দাফি শুধু লিবিয়ার ভিতরে জনপ্রিয় ছিলেন না, তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও এক শক্তিশালী চরিত্র হয়ে ওঠেন। পশ্চিমা শক্তির বিরুদ্ধে তিনি সবসময় সরব ছিলেন। তিনি আফ্রিকার ঐক্য, মুসলিম বিশ্বের ঐক্য আর তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বাধীনতার কথা বলতেন। আফ্রিকাকে ইউনাইটেড স্টেট বানানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু গাদ্দাফির রাজনীতি ছিল বিতর্কিত। তিনি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, এমনকি সন্ত্রাসীদের সহায়তা করতেন বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ আনে। এরপর সময় যত গড়াতে থাকে, গাদ্দাফি শাসন ধীরে ধীরে একনায়কতন্ত্রে পরিণত হয়। একটা সময় বিরোধীদের জন্য জায়গা থাকে না। তার তৈরি করা গ্রিন বুক নামক রাজনৈতিক দর্শনকে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি বানানো হয়। জনগণ ভোটাধিকার পেলেও আসলে সিদ্ধান্ত নিত গাদ্দাফি আর তার ঘনিষ্ঠ মহল। এরপর বছরের পর বছর তিনি ক্ষমতায় থেকে যান, আর মানুষ ধীরে ধীরে বিরক্ত হতে থাকে। 2011 সালে মধ্যপ্রাচ্যে শুরু হয় আরব বসন্ত আন্দোলন। তিউনিসিয়া ও মিশরের জনগণ তাদের শাসকদের উৎখাত করে। এর প্রভাব দ্রুত লিবিয়ায় পৌঁছায়। লিবিয়ার জনগণ রাস্তায় নামে গাদ্দাফির পতনের জন্য। কিন্তু গাদ্দাফি আন্দোলন দমন করতে সেনা ব্যবহার করেন, ফলে গৃহযুদ্ধ শুরু হয়। একদিকে গাদ্দাফির বাহিনী, অন্যদিকে বিদ্রোহীরা। এ সময় ন্যাটো জোট বিদ্রোহীদের সমর্থন দেয়, আকাশ থেকে গাদ্দাফির বাহিনীকে আক্রমণ করে। অবশেষে অক্টোবর 2011 সালে গাদ্দাফি তার জন্মশহর সিরতে পালানোর সময় বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। সেদিনই নির্মমভাবে তাকে শেষ করা হয় এবং লিবিয়ার এক যুগের সমাপ্তি ঘটে। কিন্তু গাদ্দাফির মৃত্যুর পর কি লিবিয়া আদৌ মুক্তি এসেছে? দুর্ভাগ্যবশত না, বরং দেশ আরো বিশৃঙ্খলার দিকে চলে গেছে। ক্ষমতার জন্য বিভিন্ন গোষ্ঠী লড়াই শুরু করছে। আজ লিবিয়া একাধিক সরকার আছে। কেউ রাজধানী ত্রিপোলি নিয়ন্ত্রণ করে, কেউ আবার পূর্ব লিবিয়া দখল করে রেখেছে। তেলের রাজস্ব নিয়ে চলছে মারামারি। সশস্ত্র গোষ্ঠী, মাফিয়া, পাচার চক্র, মানব পাচারকারী সবাই দেশটিকে টুকরো টুকরো করে ফেলেছে। এক সময় যেখানে মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেত, আজ সেখানে হাসপাতালে ওষুধ নেই। যেখানে মানুষ উচ্চশিক্ষা পেত, আজ অনেকে বেঁচে থাকার জন্য ইউরোপে পালাতে চায়। সমুদ্রপথে হাজার হাজার লিবিয়ান ও আফ্রিকান শরণার্থী ইউরোপের দিকে যায়। আজকে লিবিয়া হলো এক ভাঙা রাষ্ট্র, যেখানে নেই কোনো স্থায়ী সরকার, নেই স্থিতিশীলতা। তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও মানুষ দারিদ্র্য ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। গাদ্দাফির পতনের পর লিবিয়া যেন আফ্রিকার সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। লিবিয়ার এই গল্প আমাদের শেখায়, কেবল প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ ধনী হয় না। আসল ধন হলো স্থিতিশীল নেতৃত্ব, সুসংগঠিত প্রশাসন আর জনগণের অংশগ্রহণ। একসময় মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশ হয়ে উঠেছিল।
কিন্তু তার পতনের পর সেই দেশ ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যায়। লিবিয়ার এই পতন সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।